আলটিমেটলি অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে যেমন তা প্রভাব বিস্তার করবে, তেমনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও তা প্রভাব বিস্তার করবে। এটা মাথায় রেখে আমাদেরকে সবসময় কথা বলতে হবে এবং চূড়ান্ত অর্থে দায়িত্বটা আসলে রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক সংস্কৃতির, বিশেষ করে যারা ক্ষমতায় যারা আসবেন, ক্ষমতায় যারা চালাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আমার জানা মতে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য অনেক বেশি হোমওয়ার্ক করছে, আন্তরিক, এবং সেক্ষেত্রে আপনাদের মতো বিজ্ঞ মানুষের মতামত, পরামর্শ অবশ্যই ইনকর্পোরেট করবেন তাদের থট প্রসেসের মধ্যে, এটা বলার অপেক্ষা রাখে না। এ কথা ঠিক যে গত 50 বছরের আমাদের রাজনীতির দিকে যদি আমরা তাকাই বা পররাষ্ট্রনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলে এলোমেলো সবগুলি কথা, যে 9টা পয়েন্ট সিজিএস এখানে দিয়েছে, এগুলোকে ভাগ করলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সিকিউরিটি ইস্যু আর বাকিগুলো কিন্তু সবই ইনফ্যাক্ট অর্থনৈতিক ইস্যু। আর নতুন যে প্রশ্নগুলি আসে তার মধ্যে একমাত্র সাইবার সিকিউরিটির প্রশ্ন আসে। সমস্ত আলোচনা যা হয়েছে এটাকে 3 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, বিশেষ করে জিওপলিটিক্যালি আমাদের এখন বঙ্গোপসাগরের পাশে থাকার কারণে এই রিজনে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ভারত আমাদের অপরিবর্তনীয় প্রতিবেশী হওয়ার কারণে সেটা আমাদের একটা জন্মগতভাবেই সৌভাগ্য অথবা দুর্ভাগ্য। আর মার্কিন যুক্তরাষ্ট্র চলমান বিশ্ব রাজনীতিতে একের পর এক যেভাবে নিয়ন্ত্রণের ক্ষমতা সে দেখায়, তার সঙ্গেও তাল মেলানোর প্রশ্ন থাকবেই। ফলে এই 3টি বিষয়কে যখনই আমরা চর্চা করতে যাব, তখনই আমাদেরকে আমরা খুঁজে পাবো যে আমাদের মতো দেশকেও নিরাপত্তার বিষয়গুলির মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। কিয়াকাপ্পুতে যদি চীন পোর্ট করে ফেলে, আর গোয়াদারাতে তার যে পোর্ট আছে, অ্যারাবিয়ান সিতে গোয়াদারা পোর্ট থাকার কারণে আর কিয়াকাপ্পুতে তার পোর্ট হওয়ার কারণে যখন মালাক্কা প্রণালীকে সে যখন বাইপাস করতে পারবে, এর মাঝেই কিন্তু বাংলাদেশ। ফলে চীনের এই ক্ষমতা, চীনের এই সুযোগ এবং চীনের এই রপ্তানি বৃদ্ধি, এই বিষয়টিকে যারা যারা ভালোভাবে দেখেন না, দেখবেন না, বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে যারা একটা বৈশ্বিক রাজনীতির মঞ্চে নিয়ে আসতে চাবেন, সঙ্গত কারণেই সেখানে ইচ্ছা নিরপেক্ষভাবেই কিন্তু আমরা একটা পার্টি হয়ে যেতে পারি। ফলে আমাদের যারা পররাষ্ট্রনীতি তৈরি করবেন তারা অবশ্যই এটা নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন। এবং সঙ্গত কারণে এই দুষ্ট লোকেরা এবং সন্দেহপ্রবণ লোকেরা অনেকেই চিন্তা করেন যে তাহলে কি কিয়াকাপ্পুর এই পোর্ট করার কারণেই কি রোহিঙ্গাদেরকে ওখান থেকে মুসলিম অধ্যুষিত এই সম্প্রদায়কে কি ছড়িয়ে ফেলার একটা অনিবার্যতার প্রশ্ন ছিল? তাহলে এটা রিমোটটা কার হাতে ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু দেখা দিতে পারে, এবং এই প্রশ্নগুলি আসলেই সঠিক কিনা এগুলিও কিন্তু নীতি নির্ধারণের আগে, নীতি প্রণয়নের আগে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে রোহিঙ্গা নিয়ে যখন কথা বলবো, তাহলে আমাদেরকে অবশ্যই তা ভালোভাবে বুঝতে হবে। আমাদের বাকি নীতিগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করেছি যে মনোযোগ না দেওয়ার কারণে আমরা কখনোই ফোকাস করতে পারি নাই। আমরা একটা ইম্পোর্ট বেসড ইকোনমি, আমাদের এখানে এনার্জির মতো এরকম একটা জরুরি বিষয়, এটা সম্পূর্ণই আমাদের ইম্পোর্ট বেসড। আমাদের এখানে উত্তরণের জন্য কোনো উদ্যোগই নেওয়া হয় না গত 17 বছরে। গ্যাস উত্তরণের জন্য আছে কতটুকু তাও পরিষ্কার না, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো এরকম একটা লাইফ কম্পোনেন্ট যদি একটা দেশের শুধুমাত্র আমদানি নির্ভর হয়, এবং সেটা যদি আসলে একটা স্কারসিটির মধ্যে পড়ে, এবং যেই দেশে বৈদেশিক মুদ্রার একমাত্র সূত্র হচ্ছে রেমিটেন্স আর হচ্ছে আপনার আরএমজি, তাহলে সেই দেশের এরকম একটা এনার্জি বেসড, ইম্পোর্ট বেসড এনার্জি পলিসি, এটা যে কোনো সময় কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করে ফেলতে পারে গোটা জাতির জন্য। ফলে এটা শুধু এনার্জি মিনিস্ট্রির ব্যাপার না, এটা সম্পূর্ণভাবেই একটা এনার্জি সেফটি নেটওয়ার্কের ব্যাপার দেখা দিবে।